প্লেনটি পুরাতন হওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে নাকি অন্য কিছু? মূলত বিধ্বস্ত বিমানটি হচ্ছে F-7। এটা হচ্ছে আপনার MiG-21 রাশিয়ান তৈরি চায়না সংস্করণের একটি বিমান। এটা আপনার 1965 সালে তৈরি হয়, 1966 সালে উদয়ন হয়। 1966 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রায় 2400 বিমান তৈরি করেন চায়না। দর্শক, আপনারা জানেন গেল 21 জুলাই সোমবার আমাদের বাংলাদেশের ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে অসংখ্য শিশু আহত হয়েছে এবং নিহত হয়েছে অনেকেই, যেখানে ছিল শিক্ষার্থীর পরিবার, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা আর অনেকেই। তো আমরা আসলে আজকে জানার চেষ্টা করব যে আসলে এই বিমান দুর্ঘটনাটি কেন ঘটেছে, আর বিমান এই জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান চলবে, আর এই যে বিমান দুর্ঘটনা এটি কি আসলে পুরাতন বিমান এজন্যই ঘটেছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল? আমরা আপনাদের সাথে আমি আছি স্নিগ্ধা আখি, আর আমার সাথে বরাবরের মতোই উপস্থিত আছে দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফ হায়দার। জি মারুফ হায়দার সাহেব। জি ধন্যবাদ আখি আপনাকে, আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্সকে। আপনি জানেন যে একটি বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বারান্দা এবং মাঠে ক্রাশ হয়েছে, এবং সেই ক্রাশের কারণে শিশুগুলি বা মানুষগুলি মারা গিয়েছে। তাদের রুহের আত্মা মাফরাত কামনা করছি, এবং যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনি জানেন পৃথিবীর জনবহুল শহরের মধ্যে ঢাকা একটি ব্যস্ততম জনবহুল শহর। এয়ারপোর্টটি যখন এখানে প্রথম হয় তখন কিন্তু এখানে এতটা জনবহুল ছিল না, ঢাকার অনেকটা সাইডে ছিল, তখন এখানে অনেকটা নিরিবিলি ছিল, এবং ওই পরিবেশ দেখে কিন্তু এখানে এয়ারপোর্টটা তৈরি হয়। কিন্তু এখন যুগে যুগে বসতবাড়ি এবং আশপাশে স্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ এরিয়া হয়ে গেছে। এখানে আপনি জানেন যে ক্রাশটা হয় ল্যান্ডিংয়ের সময় এবং উড্ডয়নের সময়। যখন এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করে তখন ক্রাশ হতে পারে, আবার যখন উড্ডয়ন হয় ঠিক তখনই ক্রাশ হতে পারে। এই সময়টা বেশি ঝুঁকি থাকে। আচ্ছা, যেহেতু বিমানবন্দরটা ঢাকায়, তো ঢাকা থেকে এটা করতে হয়, ঢাকা থেকেই ল্যান্ডিং হয়, ঢাকা থেকে উড্ডয়ন করতে হয়। আর ক্রাশটা হয়েছে আপনার যান্ত্রিক ত্রুটির কারণে মূলত এটা ক্রাশ হয়ে গেছে। আর আমাদের যে পাইলট ছিল তৌকির ছিল, সে চেষ্টা করেছে যেহেতু এটা জনবহুল এলাকায় ক্রাশটা না হয়, এই বিমানটাকে সে নিরাপদ স্থানে নিয়ে ক্রাশ করার জন্য। কিন্তু আসলে দেখুন না, তৌকিরের কিন্তু একটা শেষ স্টেজ ছিল ট্রেনিংয়ের। সে কিন্তু এই বিমানটা তার যে ট্রেনার হিসাবে বা ট্রেনিং করেছে। আর আপনি জানেন এই বিমানটাতে মোট 2জন লোক উঠানো যায়, একজন হচ্ছে প্রশিক্ষক, আরেকজন হচ্ছে শিক্ষানবিশ। হ্যাঁ, এই দুজনে বেশি এখানে বসা যায় না। তো যেহেতু ওনার ট্রেনিংটা শেষের দিকে চলে আসে, ওনাকে একাই ল্যান্ড করতে হবে। তো উনি বিমানটা নিয়ে আকাশে উড়ে যায়। যাই হোক সফলভাবে উড়ে যায়, কিন্তু তার পথেই গোলযোগের কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে সে ক্রাশ হয়। কিন্তু এই ক্রাশের মাধ্যমে দেখুন আমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলি যারা মারা গেল, তারা তো অনেকটা আগামীর পাইলট বলা চলে। তারা তো আগামীর পাইলট হতো, কেউ বিভিন্ন ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো, কিন্তু তারাও মারা গেল। প্লাস যেই শিক্ষক শিক্ষিকা ছিল তারাও মারা গেল, আপনার গার্ডিয়ান ছিল তারাও মারা গেল। একজন হয়তো সে তার সনদটা পেত, আর আজকেরটা হয়তো মানুষ মারা যায়, কিন্তু এত ভয়ঙ্কর ভাবে আসলে বাংলাদেশে এর আগে এতগুলি বাচ্চা মারা গেছে কিনা আসলে আমার জানা নেই। আপনার জানা? এটা আসলে একটা নিছক দুর্ঘটনা। আপনি জানেন যে আমরা বাহিরের দেশে এরকম দৃশ্যগুলো আমরা দেখতে পাই, কিন্তু আমাদের যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে এটা আমরা কখনো ভাবিনি। তবে ওই স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তারা বলেছে যেহেতু বিমান ওঠানামা করে, আপনার যদি উত্তর দিক থেকে বিমানটা চলে তাহলে বিমান সম্ভবত উত্তরের দিকে যায়, আর যদি দক্ষিণ দিকে চলে তাহলে আপনার খিলক্ষেত, তারপর হচ্ছে গুলশান, হ্যাঁ এদিকে চলে আসে।
আর মূলত শিক্ষার্থীরা বলে যে যখন বিমানটা উঠে তাদের ছাদ ঘেঁষে যায় এবং তারা খুব আতঙ্কিত থাকে, তাদের মনে একটি ভয় কাজ করে যখন তখন মানে যে কোনো মুহূর্তে ক্রাশ হতে পারে। তারা এটা ভেবেছিল কিন্তু সেটাই বাস্তবে রূপান্তরিত হলো। জি মারুফ সাহেব, আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে প্রশিক্ষণ বিমানটা, এই যে জনবহুল এলাকায় যে প্রশিক্ষণ বিমানটা ফ্লাই করলো, এটা কি আসলে প্রশিক্ষণের কোনো অংশ কিনা যে জনবহুল এলাকার মধ্য দিয়ে আপনি ফ্লাই করে দেখাইতে হবে, নিরাপদে যেতে হবে আপনার এখান থেকে, এরকম কোনো, এটা কি কোনো প্রশিক্ষণের অংশ? না না, এরকম কোনো প্রশিক্ষণের অংশ না। তবে আমি বিশেষজ্ঞ বৈমানিক অনেকের সাথে আলোচনা করে জানতে পেরেছি, তারা জানিয়েছে এটা তো জনবহুল এলাকায় তো চালানোর কোনো প্রশ্নই ওঠে না। উল্টো যদি জনশূন্য এলাকা থাকে সেখানে চালালে আর জিনিসটা ভালো হয়। বা এটার জন্য কি নির্দিষ্ট কোনো জায়গা আছে কিনা? ঘাটাইল, ময়মনসিংহ, মধুপুর ওই এরিয়াতেই জনশূন্য এলাকা, ওখানেই সেফটি, আর ওখানে থেকেই শেখা বলে মনে করে আমাকে জানিয়েছেন বৈমানিক বিশেষজ্ঞরা। তবে কিন্তু একটি ঝামেলা রয়ে গেছে, সেটা হচ্ছে যেহেতু প্লেনটি ল্যান্ডিং করতে ঢাকায় আসতে হয়, জনবহুল এলাকায় আসতে হয়, এবং এখান থেকে উড্ডয়ন করতেও ওই আমাদের এই বিমানবন্দরে আসতে হয়। তো এটা হচ্ছে মূল সমস্যা। আর শুধু প্রশিক্ষণ বিমান নয়, প্যাসেঞ্জাররা যে চলাচল করে, যে সাধারণ বিমানগুলি আছে, সবাই যে কোনো বিমান সবার জন্য ঝুঁকিটা রয়ে গেছে। এটা কিন্তু একটা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এয়ারপোর্টটা হচ্ছে শুধু প্রশিক্ষণ বিমান না, যে কোনো বিমানের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তো? ঝুঁকিপূর্ণ। আপনি হয়তো আগামীতে দেখবেন বা পৃথিবীর ভয়ঙ্কর বিমান এয়ারপোর্ট বা বিমান ঘাঁটি বা বিমান বন্দর তালিকায়, নরমালি সব বিমান বন্দরগুলো তালিকায় যেরকম নেপালের নাম রয়েছে, ঠিক তার পাশাপাশি আমাদের এই বাংলাদেশের এয়ারপোর্টের নাম চলে আসবে। এবং সেই জন্য অবশ্যই আমাদেরকে অন্যত্র যেতে হবে। আর সেটা অবশ্যই সরকার, যেই সরকারি থাকুক, তাকে অবশ্যই এই দিকটা নজর দিতে হবে এবং খুব আর্লি একটি বিমানবন্দর তৈরি করতে হবে যা আমাদের এইসব দুর্ঘটনা থেকে রক্ষা করবে। জি, আরেকটি প্রশ্ন ছিল, আসলে অনেকেই বলছে যে এটি প্লেনটি পুরাতন হওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে। আসলে কি প্লেনটি পুরাতন হওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে নাকি অন্য কিছু? মূলত বিধ্বস্ত বিমানটি হচ্ছে F7। এটা হচ্ছে আপনার MiG-21 রাশিয়ান তৈরি চায়না সংস্করণের একটি বিমান। এটা আপনার 1965 সালে তৈরি হয়, 1966 সালে উড্ডয়ন হয়। 1966 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রায় 2400 বিমান তৈরি করে চায়না। আর এটা হচ্ছে মূলত বাংলাদেশ, চায়না এবং উত্তর কোরিয়াতেই এই বিমানটি বেশি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এই ধরনের বিমান দুইজন বসার উপযোগী, তবে একজন হচ্ছে প্রশিক্ষক, একজন হচ্ছে আপনার শিক্ষণের বিষয়। এই দুজনের অধিক বসা যায় না। পাইলটকে দ্রুত এবং অনেক উচ্চতা ওঠার জন্য এই বিমানগুলি ব্যবহার করা হয়। এই বিমানটা অনেক পুরনো হইলেও চায়নারা এটাকে অনেক ইমপ্রুভ করেছে। 60-এর দশকের বিমান হলেও এটা কিন্তু অনেক আপগ্রেড করেছে। আর বাংলাদেশের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটা ক্রাশ হয়েছে, এটা হচ্ছে একদম লাস্ট আপডেট। এটা কিন্তু মানে এটা পুরাতন না, একদম আপডেট। হ্যাঁ, এটা একদম আপডেট বিমান। হ্যাঁ, এটা নাম পুরাতন থাকলেও এটা হচ্ছে আপডেট ভার্সন। এটা অনেক আধুনিকরণ করা হয়েছে। এটা কিন্তু আসলে আমরা অনেকে বলার চেষ্টা করতেছি এটা পুরাতন বিমান। হ্যাঁ, অনেকেই বলছে যে এটা পুরাতন বিমান কিনা, তার মানে হচ্ছে এটা লাস্ট আপডেট ভার্সন, এটা পুরাতন বিমান নয়, এটা পুরাতন বিমান নয়, এটা আধুনিক বিমান। আচ্ছা, তবে একটি কথা জেনে রাখুন আপনি, সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের সুপারসনিক আপডেট বিমান। কিন্তু এটা হলেও বর্তমান কিন্তু আপনার সুপারসনিক আপগ্রেডের 4 বা 5 জেনারেশন চলতেছে। মানে হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের সুপারসনিক আপডেট ভার্সন, বাট এখন যেটা চলছে সেটা হচ্ছে আরো অত্যাধুনিক। জি, আরো অত্যাধুনিক। তবে এটা কিন্তু আসলে পৃথিবীর অনেক দেশ থেকে হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। এই রিসেন্টলি কিন্তু আমাদের এই দুর্ঘটনার পর ভারতও ব্যান করে দিয়েছে। তবে আমি মনে করি এটা আমাদের দেশ থেকেও ব্যান হওয়া উচিত। জি মারুফ সাহেব, তাহলে আসলে আমরা এই টোটাল ঘটনাটার একটা উপসংহারটা নিয়ে, আসলে আপনার কি মনে হয় এই যে বিমান দুর্ঘটনাটা, এটা আসলে কি কারণে ঘটলো? একটি বিমান ফ্লাই করার আগে অনেকগুলি টেস্ট করা হয়, অনেকগুলি পরীক্ষা করতে হয়।
এরপরও আধুনিক বিমানও কিন্তু দুর্ঘটনায় পড়ে যায়। একটি বিমান যেই কারণে দুর্ঘটনা হতে পারে, পাইলটের কারণে হতে পারে, আবহাওয়াজনিত কারণে হতে পারে, পাখির আক্রমণের কারণে হতে পারে, লাইটিং সমস্যার কারণে হতে পারে, এমনকি ওটার মেনটেন্যান্স যে প্রবলেমটা হ্যাঁ সেটার কারণে হতে পারে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি উত্তরার বিমান ক্রাশটি মেকানিক্যাল বা ইলেকট্রিক ফেলিউরের কারণে হতে পারে। তবে সঠিক কারণটা তদন্ত রিপোর্ট আসলেই মূল ঘটনাটা জানা যাবে। জি, ধন্যবাদ আপনাকে।